রাতে ঘুমিয়ে পড়েছিলাম ঠিকঠাক মতোই, কিন্তু এ কি, আমি তো খাট থেকে পড়ে যাচ্ছি। শক্ত করে ধরে আছি বিছানার চাদর এবং ড্রেসিং টেবিলের উপর থেকে চপাত চপাত করে গড়িয়ে পড়ছে অন্ধকারে। বুঝতে পারছি না ঠিক কি পড়ে গেল। জাহাজ ড্র্যাক প্যাসেজে ঢুকে পড়েছে, সেটি খুব স্পষ্ট বুঝতে পারছি। বিছানার পাশেই টেবিল ল্যাম্প এবং সেই টেবিল ল্যাম্প হাত বাড়ালাম, কিন্তু গড়িয়ে পড়লাম ফ্লোরে। আমার বিছানা থেকে ওয়াশরুমের দূরত্ব খুব বেশি হলে 5 হাত কিংবা 6 হাত হবে। সে অবধি যেতে মাতালের মতো পড়ে যেতে হয় মেঝেতে। এই মুঠোফোনটা আমার পড়ে গেছে। মেঝেতে কার্পেট ছিল, যার কারণে আমার ফোনটা সে যাত্রায় রক্ষা পেল। এবং 2 পাল্লার যে আলমারি আছে কেবিনের মধ্যে, সেই 2 দরজা খুলে গেছে। জাহাজের যে ডানে বায়ে যে দোলনি, সেগুলোতে গেলাম সেটা বন্ধ করতে এবং আছটে পড়লাম মেঝেতে। যাই হোক, এরকম একটি জটিল মুহূর্তে হামাগুড়ি দিয়ে ওয়াশরুমে গেলাম। টয়লেটের দরজাও বারবার খুলে যাচ্ছে। জাহাজ একদিকে কাত হলে টয়লেটের দরজা খুলে যাচ্ছে, জাহাজ আবার বিপরীত দিকে কাত হচ্ছে, দরজা ঝপাত করে বন্ধ হচ্ছে। নেশাখোরের মতো রাত কাটছে, কোনোভাবেই রাতে 1 মিনিটের জন্য ঘুমাতে পারছি না। আসলে ব্যাপারটা যেটা হয়েছে, সেই নষ্টের গোড়া ড্র্যাক প্যাসেজ, এবং আমাদের জাহাজ যে ড্র্যাক প্যাসেজে ঢুকে পড়েছে, যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। ড্র্যাক প্যাসেজ মূলত দক্ষিণ আমেরিকার যে ক্যাপ হর্ন আছে, চিলি, আর্জেন্টিনা এবং দক্ষিণ শাটল্যান্ড যে দ্বীপপুঞ্জ আছে, তার মাঝখানে হচ্ছে একটা সাগর তৈরি হয়েছে, সেটিকেই বলা হয় ড্র্যাক প্যাসেজ। এবং এটাকে ড্র্যাক প্যাসেজ বলার নানান কারণ আছে। একদিকে আটলান্টিক মহাসাগর, আরেকদিকে প্রশান্ত মহাসাগরকে এটি যুক্ত করেছে এবং বয়ে গেছে দক্ষিণ মহাসাগর পর্যন্ত। আমরা জানি যে অভিযাত্রী স্যার ফ্রান্সিস ড্র্যাক বলে একজন অভিযাত্রী ছিলেন, এবং তিনি অভিযানে যাবেন প্রশান্ত মহাসাগরে। তিনি তার জাহাজ ভাসাচ্ছেন প্রশান্ত মহাসাগরে, কিন্তু একসময় আবহাওয়া অনেক বৈরী হয়ে গেল, অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তখন তিনি টের পেলেন যে অনেক বেশি ঢেউ হচ্ছে, এবং একটা সময় তিনি বুঝতে পারলেন যে তিনি আসলে আর প্রশান্ত মহাসাগরে নাই। এই ঝড়ের তোড়ে আসলে জাহাজ ভেসে গেছে বেশ অনেকখানি দক্ষিণে, এবং তিনি ভাবলেন, আমি কোথায় এলাম। প্রশান্ত মহাসাগরের তরঙ্গ তো এত উঁচুতে লাফিয়ে লাফিয়ে ওঠে না। সেদিন সেই ড্র্যাকের যে জাহাজ যে অজানা প্যাসেজে প্রবেশ করেছে, সেটির নাম হয়ে গেল ড্র্যাক প্যাসেজ। এবং এই ড্র্যাক প্যাসেজ নামটি কিন্তু ইংরেজদের দেয়া। আমরা যদি 2 ধরনের ম্যাপ দেখি, অর্থাৎ ইংলিশ ম্যাপ দেখি আর আমরা যদি স্প্যানিশ ম্যাপ দেখি, তাহলে কিন্তু আমরা 2 ধরনের তথ্য পাবো। ইংরেজরা যেহেতু নাম দিয়েছে ড্র্যাক প্যাসেজ স্যার ফ্রান্সিস ড্র্যাকের অভিযানের উপরে ভিত্তি করে, তো স্বাভাবিক কারণে ইংরেজি ম্যাপ যখন আমরা দেখব, তখন সেখানে থাকবে হচ্ছে ড্র্যাক প্যাসেজ এই নামটি। কিন্তু আমরা যখন স্প্যানিশ ম্যাপ দেখব, তখন সেখানে নামটি হবে হচ্ছে মার ডি হোসেস। কারণ হলো, ফ্রান্সিসকো ডি হোসেস তিনি হচ্ছেন একজন স্প্যানিশ অভিযাত্রী। তিনিও কিন্তু এই পথটি আবিষ্কার করেছিলেন, এবং যার কারণে এই স্প্যানিশ মানচিত্রে এই প্যাসেজটি মার ডি হোসেস হিসেবেই উল্লেখ করা আছে। তবে আমাদের মতো অভিযাত্রীরা এর একটি নাম দিয়েছে, সে নামটি হচ্ছে বিশ্বাসঘাতক, এবং কেউ কেউ রসিকতা করে বলার চেষ্টা করেছে সমুদ্রের সবচেয়ে শক্তিশালী অভিযান। একটি তথ্য এখানে সংযুক্ত করতে চাই। আমাদের ভারতবর্ষের যে সনাতন ধর্ম, সেখানে বরুণ বলে একজন দেবতা আছেন, এবং এই দেবতাকে বলা হয় সমুদ্র দেবতা। এবং এরকম তথ্য আছে আমাদের ইতিহাসে যে 18 শতকে বা তারও আগে, যখন অভিযাত্রীরা সমুদ্র যাত্রায় বেরোতেন, তখন কিন্তু এই দেবতাকে প্রার্থনা করতেন, অর্থাৎ এই দেবতার আশীর্বাদ নিতেন। এবং আমাদের শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন, ঈশ্বর থাকেন জলে। এবং সত্যি সত্যিই আমার অ্যান্টার্কটিকার জাহাজে উঠে মনে হয়েছে, সত্যি সত্যি সৃষ্টিকর্তা বোধহয় জলেই থাকেন, যে তাণ্ডব এই ড্র্যাক প্যাসেজ দিয়ে লিখেছে। সমুদ্রকে কিন্তু আমাদের এই অঞ্চলে একসময় বলা হতো কালাপানি, এবং মনে করা হতো এটা বিধ্বংসী, যখন এই অঞ্চলে ব্রিটিশ শাসন ছিল। এবং আমার মতো অভিযাত্রীর আমার কাছে মনে হচ্ছে সেই মুহূর্তে রবীন্দ্রনাথের সাথে একটি মিল আছে। রবীন্দ্রনাথের সমুদ্র ভীতি ছিল, এবং আমারও সমুদ্র ভীতি আছে।
ব্রিটিশ আমলে ভারতবর্ষের পাবলিক সার্ভিস পরীক্ষা হতো বিলাতে। দুই কারণে ভারতীয়রা সেখানে অংশগ্রহণ করতে পারত না। একটি হচ্ছে এটি অত্যন্ত ব্যয়বহুল, সে পর্যন্ত যাওয়া, এবং আরেকটি বড় কারণ হলো সাগর পাড়ি দেওয়ার বিষয়ে ধর্মীয় বিধিনিষেধ ছিল। সমুদ্রের পানিকে মনে করা হতো অমঙ্গলের প্রতীক।